আসলে অনেস্টলি বলবো যে অনেক সময় দেখা গেছে যে অনেক ভালো শিল্পীরা পয়সার অভাবে, হ্যাঁ, মানে আমরা যেটা কাজের অভাব বলি, কাজের অভাবে অনেক সময় দেখা যায় যে অনেক মন্দ লোকের ফালতু কাজেও অনেক সময় সে ইনভলভ হয়ে যায়। শিল্পের সাথে না আর্থিক একটা ব্যাপার কাজ করে আর কি। হ্যাঁ, এই যে আমি কাউকে ছোট করে বলবো না, যে অনেক সময় দেখা গেছে যে আগে যখন শুধু টেলিভিশনে কাজ হইতো তখন কিন্তু শুধুমাত্র শিল্পীরাই কাজ করতে পারতো। যে ভালো এবং গুণী সেই একমাত্র টেলিভিশনের নাটকে কাজ করতে পারতো। ওই যে আপনি 2 দিন আইসা ফাল পারলেন একটু, হ্যাঁ, খুব গ্ল্যামার, আপনার খুব নাম ডাক, এগুলার না একটা টাইমে নাটকে তেমন কোনো বাজার ছিল না এবং তাদের হামকি দামকি চলতো না। তো তখন অরিজিনালি পেশাদারি শিল্পী এবং ভালো শিল্পী, গুণী শিল্পী যারা, তারাই একমাত্র নাটক করতে পারতো। বিটিভি বলি আর টেলিভিশন নাটক বলি, তখন হয় কি একটা মাপকাঠি ছিল আর কি। তখন আমরা বুঝতাম যে হ্যাঁ, এরা ভালো শিল্পী। আর এখন হয়েছে কি, এখন শিল্পীর সংখ্যা অনেক বেড়ে গেছে। আমি এখন অনেক ছেলে মেয়ে কিংবা ক্যারেক্টারে যারা আছে, আমি কাউকে ছোটো করে বলছি না, তো এখন হয়েছে কি অনেক মানে অখাদ্য শিল্পী অনেকে আছেন যারা এই সেক্টরটা গ্রাস করে ফেলছে এবং এদের ভিউ আছে। বাট এরা যে খুব ভালো অ্যাক্টর, ভালো শিল্পী তাও না, বাট একটা জগা খিচুড়ি একটা ব্যাপার হয়ে গেছে। তখন দেখা গেছে কি যে আমাদের যে সিনিয়র যারা কিংবা মেধাবী যারা থিয়েটার করে আসে, হ্যাঁ, যারা অরিজিনালি ভালো আর্টিস্ট, দেখা গেছে যে তাদের চাইতে ওই ফেসবুকে একটু ভিউ আছে কিংবা ইউটিউবে একটু ভিউ আছে। এই ধরনের অনেকেই আছে যে এর ভিতরে ঢুকে গেছে, যে এরা হাউকাউ করে, চিল্লাচিল্লি করে কিংবা একটু গালাগালি আছে, এই ধরনের প্রোডাকশনও করে, ডাবল মিনিং এলা কাজগুলো করে। অনেক শিল্পীরা আছে যে এগুলো ডাবল মিনিং কিংবা একটু বাজে কথাবার্তা আছে, এই ধরনের কাজ অনেকে করতে চায় না। একটা সময় এরকম ছিল, কিন্তু এখন আবার হচ্ছে কি যে অনেকে না, তারপরে আবার অনেকেও আছে যে এগুলোর ভিতরেও অনেকে ইনভলভ হয়ে গেছে কিংবা যায় আর কি। অনেক সময় দেখা যায় যে অনেকে বলে যে এই প্রোডাকশন কিংবা এই নাটকটা এত বাজে, এটা ফ্যামিলি নিয়ে দেখা যায় না, বাজে কথাবার্তা আছে। ওই সমস্ত নাটক যখন অনেক ভিউ হয়ে যায়, তখন হয় কি অনেক দুষ্ট ডিরেক্টররা ওই সুযোগটা নেয় যে এটা তো অনেক ভিউ হয়েছে। আর আপনারা অবশ্যই জানেন যে ভিউ মানে পয়সা, আর পয়সা মানে একটা লোক পয়সা ইনভেস্ট করে যদি পয়সা ইনকাম হয় তার, তখন ওটা মন্দ হইলে ওটার উপর অনেকে ঝাঁপায়া পড়ে। আমরা যেখানে থেমে যাই, এই ভদ্রলোক সেখান থেকে শুরু করে। আমি তোমাদেরকে বলবো যে তোমরা তোমাদের পাঠ্য পুস্তকের পাশাপাশি দেশ বিদেশের বিভিন্ন বই পড়ো। বই যদি পড়ো, আমাদের স্যাররা বলতো যে এইটা খুলবে, আমিও তোমাদেরকে বলি যে এটা খুলবে। মার্জুক ভাই আসলে ওয়ান পিস টাইপের মানুষ। মানে আমি জীবনে অনেক ধরনের মানুষ দেখছি। মানুষ বলে যে দুনিয়াতে 12 রকমের মানুষ আছে, তা আমি বলবো যে ওই 12 রকমের বাইরে একটা মানুষ হলো মার্জুক রাসেল। মানে সম্পূর্ণ আলাদা কিসেমের একটা মানুষ। আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমি যদি মার্জুক রাসেল হইতে পারতাম তাহলে খুব ভালো হইতো। এইটা যদি সহজ বলি, এটাও একটা লাইন, যে কোনো লাইনে আপনি যাবেন ওই লাইন সম্পর্কে আপনাকে জানতে হবে। যেমন একটা লোক যদি হুট করে ব্যবসা করে, তাহলে সে অনেক সময় আমরা বলি না যে আরে বেটা যাই না শুনে ব্যবসাটা করিস, নাহলে তো লস খাবি, ঠিক কিনা? একদম। তো আপনি অভিনয় করবেন, আপনাকে একটু শিখতে হবে। আপনি যদি একটু শিখেন, আপনার ভিতরে যদি সেই মেধাটা থাকে, আপনি ভালো করতে পারবেন। লক্ষ লক্ষ টাকার বই সে কিনছে, লোক এখনও কিনে, এবং শুধু কেনে না, সেগুলো সে পড়ে এবং বারবার পড়ে, যখন মনে চায় তখনই পড়ে। 20 বছর 30 বছর যে সিনেমার একটা ট্রেডিশন ছিল, এইটা একটা টাইপ সিনেমা হয়, তাদের হলো যে সব কিছু মাপ করা, এর বাইরে তারা যেতে পারে না। হ্যাঁ, তাদের একটা ফরম্যাট আছে, এই ফরম্যাটের ভিতরে থাকে তারা। আমার ফ্যামিলিতে কেউ এই ইন্ডাস্ট্রির কোনো লোকজন নাই। ধরেন অন্তত 10টা নাটক করার পরেও আমার কাছে মনে হয় না যে এটা আসলে আমার করা উচিত কিংবা আমি এটা করতে পারবো। মানুষের ভিতরে একটা অভিনেতার একটা বীজ থাকতে হয়। তো অভিনেতার একটা বীজ যখন একটা মানুষের ভিতরে থাকে, তখন যখন সে থিয়েটারে যায়, তখন সে একদম পাকাপোক্ত একটা পারফর্মার হয়, একটা পাকাপোক্ত একটা অভিনেতা হয় বলে আমার মনে হয়। আর যে বরাবরের মতোই আমি আজকেও একজন গুণী মানুষকে আপনাদের সামনে হাজির করবার চেষ্টা করেছি। তো এই মানুষটি আপনাদের সবার প্রিয়, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে, আমাদের সবার প্রিয় ভাজন, আমাদের খুব প্রিয় একজন অভিনেতা হারুন রশিদ বান্টি ভাই।
বান্টি ভাই কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আসলে মানে সহসা দেখা হয় না, আমরা একটা শুটিং লোকেশনের মধ্যে আছি, আমরা শ্যুট করছি। শ্যুটের গ্যাপে একটু কথা বলবার চেষ্টা করবো, বান্টি ভাইয়ের কাছ থেকে কিছু জানবার চেষ্টা করবো। বান্টি ভাই ছোট্ট করে যদি একটু বলতেন যে কীভাবে এই লাইনটায় মানে আপনার পথ চলা শুরু হলো। ও আমি তো আপনি জানেন যে আমি একটা মিউজিক কোম্পানিতে জব করতাম, ফাইন মিউজিক। ওইখান থেকেই আস্তে মাঝে মাঝে একটা দুটো করতে করতে এক সময় অভিনয়ের প্রতি একটা ভালো লাগা তৈরি হয়েছে আর কি, যে এটা তো ভালো, হ্যাঁ অভিনয় করলে মানুষজন রাস্তাঘাটে দেখলে চিনে, হ্যাঁ একটু এক্সট্রা অর্ডিনারি একটা পাওয়া যায়, ভাইব পাওয়া যায়। তো ওই লোভেই আর কি আমার মূলত অভিনেতা হওয়া। আর আমার অভিনেতার কোনো ব্যাকগ্রাউন্ড, থিয়েটার ব্যাকগ্রাউন্ড কিংবা আমার ফ্যামিলিতে কেউ এই ইন্ডাস্ট্রির কোনো লোকজন নাই। ওইখান থেকে আস্তে আস্তে করতে 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 হাঁটি হাঁটি পায়ে পায়ে এই পর্যন্ত আসছি আর কি। আচ্ছা, আপনি বলেন আপনার কোনো থিয়েটার ব্যাকগ্রাউন্ড নাই, আপনি যদি একটু ছোট্ট করে বলতেন যে আপনি কি মনে করেন যে এই লাইনে কাজ করবার জন্য কোনো একটা ব্যাকগ্রাউন্ড লাগে, অথবা আমরা যেটাকে বলি যেটা গুরুমুখী বিদ্যা কিনা, যদি এরকম ধরি যে এই লাইনটায় কিছু শিখে আসতে হয় বা জেনে আসতে হয়, এইরকম জায়গা থেকে আপনার মতামতটা কীরকম? গুরুমুখী বিদ্যা আমি অত ওইভাবে বুঝি না। আমি যেভাবে বুঝি সেটা হলো যে আমি অভিনয় করার পরে আমি ফিল করলাম যে অভিনেতা হইতে গেলে কিংবা অভিনয় করতে গেলে থিয়েটার ব্যাকগ্রাউন্ডটা খুব হেল্প করে। কারণ থিয়েটারে অভিনয়ের অনেক খুঁটিনাটি অনেক ব্যাপার শেখানো হয় কিংবা মানুষ শিখে। ডায়লগের শব্দ চয়নের ব্যাপার থাকে, তারপরে ডায়লগ ডেলিভারি দেওয়ার কিছু ব্যাপার থাকে, এক্সপ্রেশনের কিছু ব্যাপার থাকে, হ্যাঁ তারপরে একটা মানুষ বিভিন্ন রকমের ক্যারেক্টার প্লে করে, তো কার সাথে কীভাবে কথা বলতে হয়, কীভাবে হাসতে হয়, কীভাবে থাকে, এগুলো থিয়েটারটা অবশ্যই মানে থিয়েটারটা একটা লোকের যদি জানা থাকে তাহলে অভিনয়টা তার জন্য অনেক ইজি হয় আর কি। এবং সে আরেকটা ব্যাপার আমি বলবো সেটা হলো যে অভিনয় এমন একটা জিনিস যে আপনি যে থিয়েটার করলেই খুব ভালো অভিনেতা হবেন ব্যাপারটা এরকম না। তবে মানুষের ভিতরে একটা অভিনেতার একটা বীজ থাকতে হয়। তো অভিনেতার একটা বীজ যখন একটা মানুষের ভিতরে থাকে, তখন যখন সে থিয়েটারে যায় তখন সে একদম পাকাপোক্ত একটা পারফর্মার হয়, একটা পাকাপোক্ত একটা অভিনেতা হয় বলে আমার মনে হয় আর কি। বান্টি ভাই, আপনি যখন প্রথম ক্যামেরার সামনে যেদিন দাঁড়িয়েছিলেন, একদম প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান, সেদিনকার ঘটনা বা কোনো কিছু কি আপনার মনে আছে? হ্যাঁ, আমার অবশ্যই মনে আছে। আমি টেলিভিশনে প্রথম ক্যামেরার সামনে দাঁড়াইছিলাম হলো ইশতিয়াক আহমেদ রুমেল ভাইয়ের একটা গল্পের নাম হলো হতেও পারে নাও পারে। তো আমি যে ক্যারেক্টারটা প্লে করছি ওই ক্যারেক্টারের জন্য অন্য একজন আর্টিস্টের মানে করার কথা ছিল, কিন্তু সেই আর্টিস্ট ঠিকভাবে করতে পারতেছিল না। আর আমি তখন ওই প্রোডাকশনের ম্যানেজার ছিলাম। তো আমাকে রুমেল ভাই বললো যে হারুন ভাই আপনাকে এই ক্যারেক্টারটা করেন। তা আমি বললাম আর ভাই আমি জীবনে কোনো দিন অভিনয় করি নাই, অভিনয় কীভাবে করে আমি জানিও না, আমার তো হবে না। তো রুমেল ভাইকে ভাই আপনি পার্সোনাল লাইফে আপনারা যতটুকু চিনি, আপনি যেরকম মানুষ, এই ক্যারেক্টারটা আপনার মতোই, আপনাকে অভিনয় করতে হবে না। তো উনি আমার দৃশ্যটা বুঝাই দিল এবং আমি করলাম। এবং 2বার শট দেওয়ার পরে উনি বললেন হারুন ভাই খুব ভালো হয়েছে। তো ওইটা যখন আমি আমাদের অফিসের প্যানেলে যখন আমি প্রথমবার দেখছি, দেখার পরে আমার কাছে একটু মোটামুটি মজাই লাগছে যে হ্যাঁ অভিনয় করলাম। তো সবচেয়ে বেশি আগ্রহটা আমার বাড়ছিল যে সালাউদ্দিন লাবলু ভাই আমাদের অফিসে মাঝে মাঝে আসতো, বসের বন্ধুবান্ধব মানুষ। তো আমার বস লাবলু ভাই বলতেছিল যে হারুন তো অভিনয় করছে, হ্যাঁ যেহেতু আমি ওই অফিসের স্টাফ। তো লাবলু ভাই বলছে বলেন কি হ। তো লাবলু ভাই আমার ওই সিনটা দেখছে আর কি, হ্যাঁ তো সেটা অনেক আগে, সেই 2010-11 ওই সময়। তো লাবলু ভাই দেখে বললো আরে হারুন ভালো করেছেন আপনি অভিনয় করতে পারেন, আপনার ভিতরে সেই ব্যাপারটা আছে। তো ওইটা আমার মাথায় একটু রয়ে গেছিলো। এরপরে আমি প্রায় 3-4 বছর মনে হয় করি নাই। তারপরে ওই আস্তে আস্তে হাঁটি পাবো যে বললাম, তা এই প্রথম দিনের অভিজ্ঞতা এটাই আর কি। রুমেল ভাইয়ের জন্যই আমি মূলত অভিনেতা বলতে পারেন। এরপরে আরেকটা লোক যে আমাকে একটু ভালো ব্যাকআপ দিছে অ্যাক্টিংয়ের ব্যাপারে সেটা হলো আশুতোষ সুজন। আমি ওনার 2টা সিরিয়াল করছিলাম, উনিও আমার ভিতরে একজন অভিনেতা দেখছে যে আপনার ভিতরে একটা অভিনেতা আছে।
এই দুইটা লোক আমাকে মোটামুটি অনেক ইয়ে করছে যে আপনি অভিনয়টা কন্টিনিউ করেন। মানে আমি হচ্ছে কি, আমি ধরেন অন্তত 10টা নাটক করার পরেও আমার কাছে মনে হয় না যে এটা আসলে আমার করা উচিত কিংবা আমি এটা করতে পারবো। হ্যাঁ, কিন্তু এই আশুতোষ সুজন আর রুমেল ভাই এরা দুজন আমাকে বলছে যে না, আপনার ভিতরে এই ব্যাপারটা আছে। আর একটা লোক আমাকে আমার উপর ভরসা করছিল, সেটা 2014 সালে। সেটা হলো আশিকুর রহমান নামে একজন ডিরেক্টর আছেন। আমার একটা সিনেমা রিলিজ হয়েছিল 2014-তে, শুটিং করছিল, 15-তে রিলিজ হয়েছিল, মুসাফির নাম। ওই ভদ্রলোক টেলিভিশনে আমার হয়তো টুকটাক কিছু কাজ দেখছিল, তো উনি আমাকে বলল যে, আমি বললাম ভাই সিনেমার মতো একটা প্ল্যাটফর্মে পারফর্ম করার মতো অভিনেতা আমি না, আমার ওই জায়গায় আমি এখনও যেতে পারি না। উনি আমাকে বললো ভাই আপনি একজন অভিনেতা, আপনাকে দিয়ে আপনি চাইলে যে কোনো ক্যারেক্টার করতে পারবেন। তখন উনি আমাকে বললো যে আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা সিনেমাটা শুরু করতে পারি। এই তখন আমি সিনেমাটা করলাম, এবং এই সিনেমাটা যখন আমি সিনেমা হলে দেখছি, এটার যে ফিডব্যাক কিংবা রেসপন্স আমি পাইছি, এবং আমি যখন সিনেমায় নিজেকে দেখলাম, তখন আমার কাছে মনে হলো যে না, এটা করা যেতে পারে। তখন আমি চাকরির পাশাপাশি অভিনয়টা শুরু করলাম। তখন আমি মনে হলো যে না, আমি পারবো। এই বান্টি ভাই, আজকের আলোচনাটা একটু স্ক্যাটার্ড হবে, প্রশ্নগুলো একটু এলোমেলো, যেহেতু ক্যাজুয়াল একটা মোমেন্টে আমরা আছি। আমাদের এই লাইনে প্রচুর ছেলে মেয়ে আছে যারা আসতে চায়, সেটা ডিরেকশানে আসতে চায়, অভিনয়ে আসতে চায়, মেকআপে আসতে চায়, ক্যামেরায় আসতে চায়, বিভিন্ন রকম ছেলেমেয়েরা তো এখন আগ্রহী হচ্ছে। নতুনদের জন্য আপনার কোনো সৎ পরামর্শ আছে কি না? আমি একটা পরামর্শই দিব, যেটা আমি এখনও আমার আফসোস হয়, যে হয়তো যদি আরও 10-15 বছর আগে কিংবা 20 বছর আগে কখনো আমার এরকম চিন্তা হইতো যে আমি নাটক সিনেমা করব, তাহলে আমি অবশ্যই থিয়েটারটা করতাম। কারণ কি, থিয়েটারটা আপনাকে অনেক হেল্প করবে। আর নতুন যে সমস্ত ছেলেরা আসবে, যেমন এটা খুবই সাধারণ একটা উদাহরণ দিই, যেমন কেউ যদি ডাক্তার হইতে চায়, তাহলে ডাক্তার হইতে গেলে যে সমস্ত বই পড়তে হয়, যেই লাইনে পড়তে হয় সেই লাইনে পড়ে তারা। হ্যাঁ, ইঞ্জিনিয়ার হইতে গেলে সেটারও একটা লেখাপড়ার একটা ধারা আছে ইঞ্জিনিয়ার হইতে গেলে। হ্যাঁ, তো চোর বাটপার হইতে গেলেও প্রথমে ছোট ছোট চুরি করে আস্তে আস্তে প্র্যাকটিস করে বড় চোর হইতে হয়। ডাকাতির বেলাও সেম। হ্যাঁ, আরও এরকম অনেক পেশা আছে। পাইলট হইতে গেলে আপনাকে শিখতে হবে কীভাবে প্লেন চালাইতে হয়। তো মানুষ মনে করে কি যে আমার চেহারা সুন্দর, লম্বা চৌড়া আছে, আমি নাচতে পারি, হাসতে পারি, কাঁদতে পারি, মারামারি করতে পারি, আমি চাইলেই অভিনয় করতে পারবো। বিষয়টা সবার ক্ষেত্রে এরকম হয় না আসলে। মানে অ্যাক্টিংটাও এটাও একটা পেশা। এইটা যদি সহজ বলি, এটাও একটা লাইন। যে কোনো লাইনে আপনি যাবেন, ওই লাইন সম্পর্কে আপনাকে জানতে হবে। যেমন একটা লোক যদি হুট করে ব্যবসা করে, তাহলে সে অনেক সময় আমরা বলি না যে আরে বেটা যাই না শুনে ব্যবসাটা করিস, নাহলে তো লস খাবি, ঠিক কিনা? একদম। তো আপনি অভিনয় করবেন, আপনাকে একটু শিখতে হবে। আপনি যদি একটু শিখেন, আপনার ভিতরে যদি সেই মেধাটা থাকে, আপনি ভালো করতে পারবেন। মানে ধরেই তো আর এসএসসি পরীক্ষা দেওয়া যায় না, 2 পড়তে হয়, 3 পড়তে হয়, 4 পড়তে হয়, তারপরে গিয়ে আপনি বললেন না নতুনদের পরামর্শ কি, যে লাস্ট কথা এটাই, যে আপনি যেটাই করবেন, করার আগে কিন্তু আপনার বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বলবে একটু খোঁজ খবর নিয়ে করিস। তো যে কোনো বিষয়ে আপনি কোথাও যাবেন, অচেনা জায়গায় গেলেও কিন্তু আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বলবে এই ওই অমুক জায়গায় কেউ আছে কিনা দেখি, একটু খোঁজ খবর নিয়ে যায়, সাবধানে যাইস। হ্যাঁ, একটু যাই না শুনে যাইস। যেমন আমরা ট্যুরে গেলে, আপনি যদি মালয়েশিয়া যান, ব্যাংকক, সিঙ্গাপুর যান, আপনি কিন্তু একটু খোঁজ খবর নেবেন। তো অভিনয় করবেন আপনি, ভাই আপনাকে তো কিছুটা শিখতে হবে। শিখে আসেন, শিখা এবং আপনার মেধা দুটো মিলে একটা ভালো কিছু হবে। খুব ভালোভাবে, সুন্দরভাবে বললেন। আচ্ছা বান্টি ভাই, আপনি তো আমাদের খুব প্রিয় একজন লেখক এবং বর্তমানে খুব জনপ্রিয় একজন অভিনেতা মারজুক রাসেল, তার খুবই কাছের একজন মানুষ, যেটা আমরা জানি আপনি তার একদম মানে খুবই কাছের মানুষ। তো মারজুক ভাইকে আপনি কেমন দেখেছেন, যদি ছোট্ট করে আমাদেরকে একটু বলুন, মানুষটা কেমন? মারজুক ভাই আসলে ওয়ান পিস টাইপের মানুষ। মানে আমি জীবনে অনেক ধরনের মানুষ দেখছি। মানুষ বলে যে দুনিয়াতে 12 রকমের মানুষ আছে, তা আমি বলবো যে ওই 12 রকমের বাইরে একটা মানুষ হলো মারজুক রাসেল। মানে সম্পূর্ণ আলাদা কিসেমের একটা মানুষ। আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমি যদি মারজুক রাসেল হইতে পারতাম তাহলে খুব ভালো হইতো। মানে এই লোকের গুণের কথা বলি, মানুষ নানানভাবে ওই লোকের নানান ধরনের কথা জানে। তো একটা গুণের কথা তারা বলি, আপনার সাথে যদি তার একদিন পরিচয় হয়, আপনি যদি 1 বছর, 2 বছর, 5 বছর পরে তার সাথে আবার কখনো দেখা হয়, সে আপনাকে নাম ধরে ডাকবে। কারণ তার স্মরণশক্তি এতই প্রকট যে একবার কারোর সাথে কথা হইলে সে তার নাম মনে থাকে। এবং
আরেকটা জিনিস দেখছি, সেটা হলো পড়ার যে একটা মন মানসিকতা, হ্যাঁ, পড়ার যে একটা ক্ষুধা, পড়াও যে একটা নেশা হইতে পারে, এটা আমি মার্জুক রাসেল ছাড়া মানে ওনার সাথে হয়তো পরিচয় না থাকলে আমি কখনো জানতেই পারতাম না যে বই কেনা এবং বই পড়া মানুষের নেশা হইতে পারে। হয়তো অনেকের এরকম নেশা থাকতে পারে, আমি জানি না, বাট আমার পরিচিত ভিতরে আমি এই একটা লোকের পাইছি যে আমার জীবনে যতদিন যাবত ওনারা চিনি, লক্ষ লক্ষ টাকার বই সে কিনছে, লোক এখনও কিনে, এবং শুধু কেনে না, সেগুলো সে পড়ে এবং বারবার পড়ে, যখন মনে চায় তখনই পড়ে। তো আর এই লোকের জ্ঞানের পরিধি অন্য লেভেলের। আমরা যেখানে থেমে যাই, এই ভদ্রলোক সেখান থেকে শুরু করে। দুনিয়ার এমন কোনো বিষয় নাই যেই বিষয় সম্পর্কে তার কাছে বই নাই এবং সে এটা সম্পর্কে জানে না। মানে উনি একটা খুবই মানে মেধাবী একজন লোক, খুবই মেধাবী। এবং আমাদের দেশে অনেক মানুষজন তার সম্পর্কে না যায় না, অনেক ভুল তথ্য জানে। তো কিন্তু এই ভুল যে ব্যাপারগুলো জানে, ম্যাক্সিমামই সেই রকম সে না, মানে সেটা খাঁটি একটা মানুষ। আর কি বলবো, আমার দেখা অনেক মানুষের ভিতরে সে একটা অন্যতম একজন মানুষ। আচ্ছা বান্টি ভাই, আপনি তো ক্যামেরার সামনে দাঁড়াতে আজকে অনেকগুলো বছর পার করে ফেললেন এবং অনেক রকম ভ্যারাইটিস ক্যারেক্টারও করে ফেললেন। তো অভিনয়ের প্রস্তুতিতে কি কি বিষয় মাথায় রাখা উচিত বলে আপনি মনে করেন, অথবা আপনি কি কি বিষয় মাথায় রাখেন যে এটা করলে আমার এই চরিত্রটা এইভাবে দাঁড়াবে? সেটা হয় কি, আমি খুব খোলামেলাভাবে বলি, আমি যখন যেই ক্যারেক্টারটা প্লে করি, আমি ক্যারেক্টারটা আগে বুঝি যে এটা আসলে আমি আসলে কী। হ্যাঁ, তো যদি একটু জটিল হয়, অনেক সময় ডিরেক্টররা বলে যে ভাই এটার একটু এরকমভাবে করেন, তখন হয় কি আমি আমার আশপাশে যে সমস্ত মানুষ আছে এবং আমার এই জীবনে যে সমস্ত মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, ওই সমস্ত মানুষের ক্যারেক্টারের কথা ভাবি আমি, যে আজকে এই লোকটার মতো এই ক্যারেক্টার প্লে করার চেষ্টা করব। হ্যাঁ, এই ধরনের কিছু ব্যাপার আমি আমার ভিতরে আনার চেষ্টা করি আর কি। আর আরেকটা ব্যাপার যেটা, সেটা হলো যে স্ক্রিপ্ট পড়লে, মানে যেই গল্পটা আমরা যেই ক্যারেক্টারটা প্লে করি, স্ক্রিপ্টটা পড়লে না একটা নিজের একটা ধারণা হয়ে যায় যে আমি আসলে এই ক্যারেক্টারটা কীভাবে প্লে করবো। এটা অনেকটা ধরেন, আপনি যখন কোনো একটা হুমায়ুন আহমেদের যখন বই আমরা পড়তাম, তখন আমরা ওই ক্যারেক্টারের যে হিরো থাকে তার মতো করে ভাবতাম নিজেকে। যেমন যখন হিমু পড়তাম তখন নিজের হিমু মনে হইতো, মিসির আলির সময় মিসির আলি মনে হইতো। তো নাটকের স্ক্রিপ্ট যখন পড়ি, তখন আমার যে ক্যারেক্টারটা, তখন আমি আমার মতো করে একটা ভাবনা নিয়ে নিই যে আমি এইভাবে ক্যারেক্টারটা প্লে করবো আর কি। মানে একদম সরলভাবে আপনি দেখতে পছন্দ করেন। আচ্ছা ভাইজান, আপনি তো দীর্ঘদিন ধরে নাটকে কাজ করছেন, আপনি চলচ্চিত্রে বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন, আবার আপনি এখন যে একটা আলাদা মাধ্যম যেটাকে আমরা দেখছি যে বিভিন্নভাবে গল্প বলার একটা চেষ্টা থাকে, ওটিটি অনেকভাবে বিচ্ছিন্নভাবে বিভিন্নভাবে গল্প বলছে, তিনটা মাধ্যমে আপনি কম বেশি কাজ করেছেন। আপনি তিনটা মাধ্যমকে কিভাবে দেখছেন? ওটিটিকে আপনি কিভাবে মাপছেন, বা ওটিটিকে আপনার কি মনে হচ্ছে, এই ব্যাপারগুলো যদি একটু ভেঙে বলতেন। সিনেমা তো সিনেমার মতোই চলে। সিনেমার ভিতরে আবার দেখা গেছে যে দুই ধরনের ব্যাপার আছে। একটা হলো যে আমাদের যে 20 বছর 30 বছর যে সিনেমার একটা ট্রেডিশন ছিল, এইটা একটা টাইপ সিনেমা হয়। তাদের হলো যে সব কিছু মাপ করা, এর বাইরে তারা যেতে পারে না। হ্যাঁ, তাদের একটা ফরম্যাট আছে, এই ফরম্যাটের ভিতরে থাকে তারা। 2012, 13, 14 এই সময়ের পর থেকে সিনেমার প্রেক্ষাপটটা একটুখানি চেঞ্জ হয়েছে। হ্যাঁ, অনেক ইয়াং ছেলেপেলেরা আসছে, তারা সিনেমার যে আমাদের যে 30 বছরের কিংবা 40 বছরের যে ট্রেডিশনাল সিনেমা ছিল, সেটা থেকে একটুখানি চেঞ্জ করার চেষ্টা তারা করতেছে। আর এখন তো মোটামুটি অনেকটাই চেঞ্জ হয়েছে। আপনারা সবাই জানেন যে আমাদের সিনেমার পুরো ট্রেন্ডটাই অন্যরকম হয়ে গেছে আর কি। ইনশাআল্লাহ এটা ভালো দিকে যাচ্ছে। আর টেলিভিশনে আমরা যেটা করি, টেলিভিশনের আলাদা একটা ফরম্যাট আছে, যে এর বাইরে যাওয়া যায় না, ওইভাবেই টেলিভিশনটা হয়। টেলিভিশনে একটা নর্মাল কি হয় যে আমাদের সাধারণ ফ্যামিলিতে যেরকম হয়, ফ্যামিলির চলাফেরা, আচার আচরণ, ঘটনাবলী, কথাবার্তা, ওইটার একটা সিমিলার ব্যাপার টেলিভিশনের নাটকে থাকে।
কোনো কোনো সময় হয়তো একটু কম বেশি হয়, বাট এটা একটা আমাদের ট্রেডিশনাল একটা সিমিলারিটি আছে মানুষের বর্তমান পরিস্থিতির সাথে এরকম। তো এটা ঠিক আছে, এটা ওকে। আর আমাদের যে ওটিটিটা তো একটু আলাদা অবশ্যই, কারণ ওটিটি যখন বানানো হয় তখন আসলে একটু আধুনিক চিন্তাভাবনার ব্যাপারটা মাথায় থাকতে হয়, যে এখানে শুধু আমাদের দেশের মানুষ ছাড়াও বাহিরে বাঙালি যারা আছে, এবং অনেকে হয়তো জানেন কিনা জানি না, আমাদের বাংলাদেশি বাঙালিরা ছাড়া সারা ওয়ার্ল্ডে 10 কোটি প্লাস ওটিটির দর্শক আছে আর কি। মানে এটার হিসাব পরিসংখ্যান এক এক জায়গায় একরকম, তো আমি যতটুকু জানি 10 কোটির মতো আছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাঙালিরা আর কি, যারা বিভিন্ন দেশের ছড়ায় ছিটায় আছে। তো হয় কি তখন ওনাদের কথা মাথায় রেখে এবং ইউরোপ আমেরিকা এবং ইন্ডিয়া আরও অন্য অন্য দেশের ওটিটি প্ল্যাটফর্মে যে ধরনের প্রোডাকশন হয়, তো আমাদের এখানে ওনারা চিন্তা করে ওই পর্যন্ত তো যেতে পারে না, তো যতটুকু আধুনিক মানের করা যায় আর কি। এবং অবশ্যই ওটিটি প্রোডাকশনগুলো অনেক ব্যয়বহুল হয় এবং অনেক কষ্ট করা হয়, এবং চেষ্টা করা হয় সর্বোচ্চ লেভেলের ভালো প্রোডাকশন করতে, ভালো গল্প করতে, এবং সেইটার ফল অলরেডি আপনারা দেখছেন যে অনেকগুলো ওটিটিতে অনেক ভালো ভালো প্রোডাকশন আসছে, যেগুলো নর্মালি নাটকে বলা যায় না কিংবা সিনেমায় বলা যায় না, এই ধরনের অনেক গল্প আসছে আর কি। তবে ওই যে মূল কথা যেটা, যে 3টে সেক্টরের ফিল্ম, টেলিভিশনের নাটক এবং ওটিটি, 3টা আসলে 3 রকমের মাধ্যম। মানে এখানে পুরাই আলাদাই বলা যায়, আমার কাছে মনে হয় যে 3টাই আলাদা জিনিস আর কি। আচ্ছা ভাইজান, আপনি তো সরোর ভাইয়ের সাথেও কাজ করেছেন। তিনি মোস্তফা সরোর ফারুকী, তিনি একজন গুণী নির্মাতা, এবং বলতে গেলে বাংলাদেশকে এখন ওয়ার্ল্ড ফিল্ম মার্কেটে তিনি আলাদা একটা পরিচয় দিয়েছেন, আলাদা একটা রিকগনিশন দিয়েছেন, এবং তার যারা অনুরাগী ছিল বা তার যারা হাতে তৈরি ছেলে মেয়ে, তারাও ওয়ার্ল্ডে খুব নাম করছে। সরোর ভাইকে আপনি কীভাবে দেখেছেন কাছ থেকে, এটা যদি সরোর ভাই সম্পর্কে আমি একটা কথাই বলবো, সেটা হলো যে আমাদের বাংলাদেশে অনেক দিন যাবৎ টেলিভিশনের নাটকের একটা ধারার ভিতরে সীমাবদ্ধ ছিল আর কি, যে নাটক এরকমই হবে, নাটকের মানুষ এইভাবে কথা বলবে, নাটকের মানুষ এরকম জামা কাপড় পরবে, নাটকের সংলাপ হবে এরকম, হ্যাঁ, এর বাইরে যাওয়া যাবে না, একটা নির্দিষ্ট ফরম্যাটের ভিতরে ছিল। সরোর ভাই হলো ওই মানুষ, যেই মানুষ একা একটা লম্বা টাইম ফাইট করেছে নতুন একটা ধারা তৈরি করতে, যেটাকে ভাই ব্রাদার বলা হতো আর কি, এবং ওনার হাত ধরে অনেকগুলো ডিরেক্টর আসছে। উনি একটা নতুন নাটকের একটা ট্রেন্ড চালু করছে আর কি, যে নাটক এরকমও হইতে পারে। এই যে পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তনটা সরোর ভাইয়ের হাত ধরে হয়েছে আর কি। উনি একটা ওনার মতো গল্প বলা, ওনার মতো কথা বলা, হ্যাঁ, একটা নতুন স্টাইল চালু করছে, যেটা অনেক দিন পর্যন্ত কন্টিনিউ হয়েছে। এখন হয়তো আবার একটু অন্য রকম চেঞ্জ হয়েছে, বাট উনি অসম্ভব মেধাবী একজন মানুষ, যে সেটার পরিচয় উনি দিয়েছে। উনি যেহেতু অনেকগুলা ভালো সিনেমা বানিয়েছে, যেগুলো বাহিরের দেশে অনেক নাম করেছে। আমাদের বাংলাদেশে অনেকেই হয়তো বাইরে সিনেমা নিয়ে গেছেন, বাট সরোর ভাই তার ভিতরে অন্যতম একজন, এবং আমি শ্রদ্ধা করে তাকে সবসময় স্মরণ করি। এবং আমাদের বাংলাদেশে যে কজন 10টা ভালো মেকারের হিসাব যদি আমি করি, তাহলে সরোর ভাই তার ভিতরে একজন। এইবার আমাদের সরাসরি মিডিয়ার একটা বিষয় নিয়ে একটু আপনার কাছে একটু জানতে চাই। এটা একটু ওভারঅল, কারোর ব্যক্তিগত নাম প্রকাশ করার দরকার নেই বা নাম নিয়ে আমি জানতে চাই না। ধরেন যে আপনি তো দীর্ঘদিন ধরে একদম সরাসরি নাট্য প্রক্রিয়ার সাথে জড়িত, টেলিভিশন নাটকের সাথে আপনি জড়িত, যেগুলো ইউটিউবে আসে বা টিভিতে যেতে দেখি আমরা। তো এইখানের প্র্যাকটিস নিয়ে কিন্তু বিভিন্ন রকম মতবিরোধ আছে, ভেদ আছে, অনেক রকম কথাও শুনতে পাওয়া যায়, এবং ইদানিং কিছু কার্যক্রমের কারণে আমরা পাবলিকলি কিছু জায়গায় হেয় হচ্ছি, বা কিছু জায়গায় মনে হচ্ছে যে আমাদের একটু দ্বিধাদ্বন্দ্ব দেখা দিচ্ছে। তো আপনি কি মনে করেন যে একটা নিয়মের মধ্যে আসা উচিত, বা প্র্যাকটিসটা আর কি হলে আমাদের নাট্যচর্চার প্র্যাকটিসটা, টিভি নাট্যচর্চার প্র্যাকটিস আর কি যোগ হলে বা কি হলে একটা জিনিসটা একটু একটা স্বাভাবিক প্রক্রিয়াতে আসবে বলে আপনি মনে করেন? না লিমন ভাই, এটা সবচেয়ে বড় দুয়ারটা ইউটিউবের এবং অনলাইনের দুয়ারটা খুলে যাওয়ার পরে যেটা হয়েছে, সেটা হলো যে আগে তো টেলিভিশনের নাটকের একটা ফরম্যাট ছিল, যে
এর বাইরে যাওয়া যাবে না, এইটা করা যাবে না, এইটা বলা যাবে না, এই ধরনের গল্প নিয়ে নাটক করা যাবে না, একটা ব্যাপার ছিল, রেস্ট্রিকশন ছিল অনেক। হ্যাঁ, তো এখন এই অনলাইন মার্কেটিং চালু হওয়ার পরে হয়েছে কি যে অনেকগুলো দুয়ার খুলে গেছে। খুলে যাওয়ার পরে অনেক ধরনের ডিরেক্টর, সেখানে অনেক ভালো মেধাবী লোকজনও আছে, আবার কিছু বস্তা পচা ডিরেক্টরও আছে, অখাদ্য ডিরেক্টররাও আছে। তো এখন হচ্ছে কি যে এখন আর কোনো নিয়ম শৃঙ্খলার ভিতরে কেউ নাই আর কি, যে আমি এর বাইরে যেতে পারবো না, এইটা বলতে পারবো না, ওটা বলতে পারবো না, এই ধরনের ব্যাপার হয়েছে। তো আমি দর্শকদের বলবো যে আপনারা ভালো, যেটা ভালোর সাথে থাকবেন, যেটা আপনার কাছে মন্দ সেটার সাথে আপনার থাকার দরকার নাই। আর ভালো মন্দ তো সব জায়গায় আছে, আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ভালো কাজও হয়, আবার অনেক খারাপ কাজও হয়। আর আরেকটা ব্যাপার কি যে দর্শকদের একটা প্রবলেম বলবো না, দর্শকদেরও একটা ব্যাপার আছে, সেটা হলো কি যে অনেক সময় দেখা যায় যে অনেকে বলে যে এই প্রোডাকশন কিংবা এই নাটকটা এত বাজে, এটা ফ্যামিলি নিয়ে দেখা যায় না, বাজে কথাবার্তা আছে। ওই সমস্ত নাটক যখন অনেক ভিউ হয়ে যায়, তখন হয় কি অনেক দুষ্ট ডিরেক্টররা ওই সুযোগটা নেয় যে এটা তো অনেক ভিউ হয়েছে। আর আপনারা অবশ্যই জানেন যে ভিউ মানে পয়সা, আর পয়সা মানে একটা লোক পয়সা ইনভেস্ট করে যদি পয়সা ইনকাম হয় তার, তখন ওটা মন্দ হইলে ওটার উপর অনেকে ঝাঁপায়া পড়ে। তো দর্শক যারা, তাদেরও একটা দায় আছে, আপনারা সবসময় ভালো প্রোডাকশনগুলো দেখবেন, ভালো জিনিসের প্রতি মানুষ উৎসাহ দিবেন। তাইলে হবে কি যে যেইটা ভালো গল্পের প্রোডাকশন, ওইটার প্রতি যদি আপনারা একটু অনুগত হন, তাহলে দেখা যাবে কি ওই যে ভালো প্রোডাকশনটা, ওইটার উপরে প্রডিউসার আরও ইনভেস্ট করবে, তারা আরও ভালো কাজগুলো করতে চাইবে। আমি যেটা এক কথায় বলতে চাই যে আপনাদের উপরে নির্ভর করে যে উন্মুক্ত প্রোডাকশন যেগুলো আর কি, বিশেষ করে ইউটিউব এবং ফেসবুকে, এইখানে না ভালো খারাপ অনেকটা আপনাদের উপর নির্ভর করে আর কি। তো ওই আবার একই কথাই বলবো যে আপনারা সবসময় ভালো কাজের সাথে থাকবেন, তাইলেই দেখবেন যে খারাপগুলো আস্তে আস্তে নাই হয়ে যাবে। খুব ভালোভাবে বললেন, দারুণ, কথাটা আসলে ভালো লাগলো। এই আপনার কথার উত্তর ধরেই একটা জিনিস যদি জানতে চাই আপনার কাছে, যে শিল্পীর যেমন একটা দায়বদ্ধতা আছে, শিল্পেরও তো একটা দায়বদ্ধতা আছে, বা শিল্পেরও দায় আছে। এই দুইটা জায়গা যদি আপনি একটু হালকা করে, কারণ আপনি অনেক জ্ঞানী মানুষ, যে আপনাকে খুলে বলতে দেখা যায় না বা বলেন না, একটু যদি হালকা করে ভেঙে বলতেন যে এই জায়গাটা কীরকম হওয়া উচিত বলে আপনি মনে করেন। আসলে অনেস্টলি বলবো যে অনেক সময় দেখা গেছে যে অনেক ভালো শিল্পীরা পয়সার অভাবে, হ্যাঁ, মানে আমরা যেটা কাজের অভাব বলি, কাজের অভাবে অনেক সময় দেখা যায় যে অনেক মন্দ লোকের ফালতু কাজেও অনেক সময় সে ইনভলভ হয়ে যায়। শিল্পের সাথে না আর্থিক একটা ব্যাপার কাজ করে আর কি। হ্যাঁ, এই যে আমি কাউকে ছোট করে বলবো না, যে অনেক সময় দেখা গেছে যে আগে যখন শুধু টেলিভিশনে কাজ হইতো, তখন কিন্তু শুধুমাত্র শিল্পীরাই কাজ করতে পারতো। যে ভালো এবং গুণী সেই একমাত্র টেলিভিশনের নাটকে কাজ করতে পারতো। ওই যে আপনি 2 দিন আইসা ফাল পারলেন একটু, হ্যাঁ, খুব গ্ল্যামার, আপনার খুব নাম ডাক, এগুলার না একটা টাইমে নাটকে তেমন কোনো বাজার ছিল না এবং তাদের হামকি দামকি চলতো না। তো তখন অরিজিনালি পেশাদারি শিল্পী এবং ভালো শিল্পী, গুণী শিল্পী যারা, তারাই একমাত্র নাটক করতে পারতো। বিটিভি বলি আর টেলিভিশন নাটক বলি, তখন হয় কি একটা মাপকাঠি ছিল আর কি, তখন আমরা বুঝতাম যে হ্যাঁ এরা ভালো শিল্পী। আর এখন হয়েছে কি, এখন শিল্পীর সংখ্যা অনেক বেড়ে গেছে। আমি এখন অনেক ছেলে মেয়ে কিংবা ক্যারেক্টারে যারা আছে, আমি কাউকে ছোটো করে বলছি না, তো এখন হয়েছে কি অনেক মানে অখাদ্য শিল্পী অনেকে আছেন যারা এই সেক্টরটা গ্রাস করে ফেলছে এবং এদের ভিউ আছে। বাট এরা যে খুব ভালো অ্যাক্টর, ভালো শিল্পী তাও না, বাট একটা জগা খিচুড়ি একটা ব্যাপার হয়ে গেছে। তখন দেখা গেছে কি যে আমাদের যে সিনিয়র যারা কিংবা মেধাবী যারা থিয়েটার করে আসে, হ্যাঁ, যারা অরিজিনালি ভালো আর্টিস্ট, দেখা গেছে যে তাদের চাইতে ওই ফেসবুকে একটু ভিউ আছে কিংবা ইউটিউবে একটু ভিউ আছে, এই ধরনের অনেকেই আছে যে এর ভিতরে ঢুকে গেছে, যে এরা হাউকাউ করে, চিল্লাচিল্লি করে কিংবা একটু গালাগালি আছে, এই ধরনের প্রোডাকশনও করে, ডাবল মিনিং এলা কাজগুলো করে। অনেক শিল্পীরা আছে যে এগুলো ডাবল মিনিং কিংবা একটু বাজে কথাবার্তা আছে, এই ধরনের কাজ অনেকে করতে চায় না। একটা সময় এরকম ছিল, কিন্তু এখন আবার হচ্ছে কি যে অনেকে না, তারপরে আবার অনেকেও আছে যে এগুলোর ভিতরেও অনেকে ইনভলভ হয়ে গেছে কিংবা যায় আর কি। তো
তো এইটা আসলে পরিস্থিতি অনেক সময় বাধ্য করে, কারণ একটা শিল্পী তো অনেক বছর এই সেক্টরে কাজ করলে তার আর অন্য কোনো জায়গায় কিছু করার মতো অ্যাবিলিটি থাকেও না। তখন দেখা যায় কি সে নিজের মানে আত্মসম্মান বিসর্জন দিয়ে হইলেও অনেক সময় অনেক ছোট বাজেটের কাজ কিংবা অনেক ছোট কাজ কিংবা ফালতু অনেক সময় অনেক কাজেও ইনভলভ হয়। এবং আমি যে এত কথা বলছি, আমি নিজেও অনেক ফালতু প্রোডাকশন করছি। হ্যাঁ, শুধু যে টাকার জন্য করছি তাও না, টাকার জন্য তো একটা ব্যাপার অবশ্যই আছে। আমি নিজেও অনেক ফালতু কাজ করছি, যেগুলো আমি এখনও আমার অনেক সময় লজ্জা লাগে যে আসলে এই ধরনের কিছু কাজ আমিও করছি। তো আমার মতো দেখা গেছে অনেক সম্পর্কের জায়গা থেকে কিছু বলাও যায় না। হ্যাঁ, আমি আপনি দুজন যেহেতু একই পেশায়, আমি বুঝতে পারি ব্যাপারটা। বলা যায় না, একতরফা তাদেরকেও দোষ দিয়ে লাভ নেই, আমাদেরও দোষ আছে। ওই দোষগুণ মিলাই আমি বলবো যে এখন ইন্ডাস্ট্রিটা একটু মিক্সড আপ হয়ে গেছে, এখানে ভালো মন্দ মিলাই জিলাই আছে আর কি। তো ওই শেষ আরেকটা কথাই বলেছি, ওই ভালো মন্দ সব কিছু নির্ভর করে আপনাদের কাছে। তো ভাইজান একদম শেষের দিকে চলে আসছি, আপনি যদি একটা ছোট্ট একটা বিষয় বলতেন। যেমন আমরা আগে ছোটোবেলায় দেখতাম যে পাড়ায় মহল্লায় লাইব্রেরি কালচার ছিল, আমরা বই পড়তে পারতাম, আমরা চাইলে ভাড়া দিয়ে 8 আনা 1 টাকা দিয়ে, বা আপনাদের সময় হয়তো আপনারা আমাদের একটু সিনিয়র, আপনারা কত টাকা পেতে জানি না, আমি 8 আনা দিয়ে শুরু করে আমি 5 টাকা পর্যন্ত পেয়েছিলাম বই। এই যে লাইব্রেরি কালচার চলে গেছে, মহল্লায় একটা কালচারাল অ্যাক্টিভিটি হতো, যে সাংস্কৃতিক চর্চা হতো, ছোটদের নাটকের গ্রুপ ছিল, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি ছিল, সেই ব্যাপারটা এখন দেখা যায় না বললেই চলে। এখন ছোট ছেলেমেয়েরাও কোনো না কোনোভাবে রাজনৈতিক অ্যাক্টিভিটির মধ্যে জড়িয়ে যাচ্ছে, তো সাংস্কৃতিক চর্চা একদম নেই বললেই চলে। তো এই জায়গাটাতে সরকারের পৃষ্ঠপোষকতা কেমন থাকা উচিত বলে আপনি মনে করেন? আমরা বর্তমানে 2023 সালে এমনই দুর্ভাগা যে মানুষ এবং স্টুডেন্টরা বিশেষ করে তারা শুধুমাত্র পাঠ্য বই ছাড়া যেই বইটা পড়লে সে একটু নাম্বার পাবে সেই বইটা ছাড়া তার হাতে অন্য কোনো বই দেখা যায় না। আচ্ছা, আমাদের জীবনের সবচেয়ে বড় দুর্ভাগা সময় আমরা পার করছি। ওই বইমেলার সময় কিছু মানুষ একটু টুকটাক বইটই কিনে, অনেকে আছে যে সেই বই বাসায় নিয়ে আর খোলেও না। এমনই দুর্ভাগা জাতি আমরা। এবং আমরা অনেক সময় ঠাট্টা মশকরা করে বলি যে এখনকার ছেলেমেয়েরা বয়লার, এবং কথাটা সত্য। এখনকার ছেলেমেয়েদের আউট নলেজ তেমন নাই, এবং সরকার তো অলরেডি এখান থেকে হাত উঠায় নিছে বললেই চলে। কারণ আমাদের এই শিক্ষা ব্যবস্থার ভিতরে অনেক ঝামেলা ঢুকে গেছে, এবং এই শিক্ষা ব্যবস্থায় সরকারি স্কুলের যেই পরিধি, যেইভাবে স্কুলগুলো চলছে, এবং বেসরকারি স্কুল যেগুলো অনেক নামি দামি স্কুল, সেই সমস্ত স্কুলের যে অবস্থা, যে লাখ টাকা দিয়ে ভর্তি করতে হয়। আপনি আপনার ছেলেকে ক্লাস 5-এ ভর্তি করানোর সময় আপনার ছেলের কানে চলে যাচ্ছে যে আমার বাপে আমার টাকা দিয়ে ডোনেশন দিয়ে স্কুলে ভর্তি করাইছে। তার মানে সে এখনই বুঝে গেল যে ঘুষ দিয়া আমি একটা নামি দামি স্কুলে ভর্তি হয়েছি। আপনি বুঝেন যে ওই ছেলেটা সারাটা জীবন তার মাথায় থাকবে যে আমি একটা নামি দামি স্কুলে ভর্তি করছে, আমার বাবা মা অনেক তদবির করে টাকা পয়সা খরচ করে ভর্তি করছে, এটা তার মাথায় ঢুকে গেল। এবং তার মানে এই না যে ওই ছেলেটা খারাপ স্টুডেন্ট কিন্তু সে ভালো, কিন্তু তার মধ্যে ঢুকে গেল যে এই দেশে টাকা ছাড়া কিছু হয় না। এটা যে কত লজ্জার, কি বলবো। আর সরকার, আমি বলবো যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা তো পুরো বিজনেস হয়ে গেছে। পুরোপুরি যারাই এর সাথে জড়িত, এটা একটা বিজনেস হয়ে গেছে। সরকারের খুব বেশি মাথা ব্যথা আছে বলে আমার কাছে মনে হয় না। আর আপনি ওই যে বললেন যে পাড়া মহল্লায় যে লাইব্রেরির কথা, আমাদের এলাকায় লাইব্রেরি ছিল। আমি মহল্লায় বড় হয়েছি, কমলাপুরে। আপনার সাথে এই ব্যাপারে কথা হয়েছে। আমরা মাঝে লাইব্রেরিতে যেয়ে বসতাম, বই পড়তাম, আমরা বই ভাড়া আনতাম। এবং আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমার হুমায়ুন আহমেদের নেশা ছিল, ভয়ঙ্কর লেভেলের নেশা। তো হুমায়ুন আহমেদ পড়তাম, পাশে অন্য বইটা পড়তাম। এবং আমাদের সময় আমাদের স্যাররা বলতো যে তোরা তো মানে গাধা হবি, একটা কাজ কর, ওই গাধা হইতে না চাইলে ওই পাঠ্য পুস্তক পড়ার পাশাপাশি একটু বই পড়িস, সেটা যারই হোক। বইটা পড়িস, বইটা পড়লে হবে কি তোর এটা খুলবে, ব্রেনটা খুলবে। আমাদেরকে এগুলো বলতো। আমার মনে হয় এখনকার স্যারেরা আর এগুলো বইলার সময় নষ্ট করে না। তবে প্রত্যেকটা স্টুডেন্টেরই যারা লেখাপড়া করে, এবং সবার কথাই বলছি, বিশেষ করে স্টুডেন্ট যারা, আমি তোমাদেরকে বলবো যে তোমরা তোমাদের পাঠ্য
পুস্তকের পাশাপাশি দেশ বিদেশের বিভিন্ন বই পড়ো। বই যদি পড়ো, আমাদের স্যাররা বলতো যে এটা খুলবে, আমিও তোমাদেরকে বলি যে এটা খুলবে, মানুষ হইতে পারবা আর কি। বান্টি ভাই, একদম শেষ দিকে চলে আসছি। আপনি যদি বাংলা নাটকের গুণগ্রাহী যারা আছেন, দর্শক আছেন, শুভানুধ্যায়ী আছেন, তাদের কাছ থেকে বা আপনার অনুরক্ত ভক্ত যারা আছেন তাদের কাছ থেকে কিছু বলে যদি বিদায় নিতেন। আমি দর্শকদের একটা কথাই বলবো যে বারবার বলছি, আরও একবার বলি, সবসময় ভালো কিছু সাথে থাকবে, যেমন ভালো গান, ভালো সিনেমা, ভালো নাটক, হ্যাঁ, ভালো ওয়েব সিরিজ, ভালো মানুষ, ভালো খাবার, ভালো সময়। চেষ্টা করবেন সবসময় ভালোর সাথে থাকতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। বান্টি ভাই, আমি আপনাকে রেখেই দর্শকদের কাছ থেকে বিদায় নিতে চাই। আমি বান্টি ভাইয়ের সাথে সুর মিলে একটি কথাই বলবো যে আপনারা যারা দর্শক আছেন, আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমরা যারা বিনোদন কর্মী আছি, আমরা যারা পেছনে কাজ করি, সামনে কাজ করি, আমরা চাইলেও খারাপ কাজটার সাথে নিজেদেরকে জড়াতে পারবো না বা জড়াবো না। কারণ আপনাদের চোখ পর্যন্ত, কান পর্যন্ত আমরা সুস্থ বিনোদনটা পৌঁছে দিতে চাই। আপনাদের একটু পৃষ্ঠপোষকতা আমাদেরকে অনেক বড় সাহায্য করবে। আপনারা পাশে থাকবেন, সুস্থ বিনোদনের সাথে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।